রাজনীতির মাঠে কি সবসময় ২ আর ২-এ ৪ হয়, নাকি মাঝে মধ্যে এমন কোনো সমীকরণ লুকিয়ে থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি জোট এক বিশাল বিজয় পেয়েছে। ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলে ৩০০ আসনের নিম্নকক্ষে তারা একাই বাগিয়ে নিয়েছে ২১২টি আসন। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বা মিত্র জামায়াত জোট পেয়েছে মাত্র ৭৭টি। খালি চোখে দেখলে মনে হবে এক পাশে নির্বাচন। বিএনপি এবং জামাতের আসন সংখ্যার পার্থক্য আকাশ পাতাল, প্রায় ১৩৫টি আসনের ব্যবধান। যে কেউ এই ফলাফল দেখলে ভাববে আগামী ৫ বছর সংসদের ভিতরে এবং বাইরে বিএনপির একছত্র দাপট চলবে। কিন্তু দাঁড়ান, আপনি কি জানেন এই বিশাল জয়ের আড়ালেই লুকিয়ে আছে এক বড় সুবংস্করের ফাঁকে? ভোটের ফলাফল এই চাকচিক্যের পেছনে ঘাপটি মেরে বসে আছে এক বিশাল রাজনৈতিক ট্র্যাজেডি এবং একই সাথে এক বইয়ের চমক। একটু গভীরে গিয়ে ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬%, আর জামায়াতের জোট পেয়েছে ৪৩.৯%। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। দুই দলের ভোটের ব্যবধান মাত্র ২.৭%। অথচ এই সামান্য ভোটের পার্থক্যের কারণেই বিএনপি পেয়েছে জামাতের চেয়ে ১৩৫টি বেশি আসন। কিন্তু খেলার আসল মোড় ঘোরানোর পর্বটি এখনও বাকি, কারণ এবার সংবিধানে যুক্ত হতে যাচ্ছে উচ্চকক্ষ বা আপার হাউস, আর সেখানেই উল্টে যেতে বসেছে ক্ষমতার সব হিসাব নিকাশ। বিএনপি কি আসলে এককভাবে দেশ চালাতে পারবে, নাকি জামাতি হতে যাচ্ছে পেছনের প্রকৃত কিংমেকার? আজকের ভিডিওতে আমরা সেই জটিল গণিতিক সমীকরণ এবং ইলেকটোরাল ম্যাথ বা নির্বাচনী গণিতের ময়না তদন্ত করব, তাই শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। প্রথমে বোঝা দরকার কেন নিম্নকক্ষে বা সাধারণ নির্বাচনে ফলাফলের এই বিশাল বৈষম্য তৈরি হলো। বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে হলো একটি আসনে যে প্রার্থী একটি ভোটও বেশি পাবেন তিনি এমপি হবেন। বাকি প্রার্থীদের পাওয়া হাজার হাজার বা লাখো ভোট আবর্জনা ঝুড়িতে চলে যাবে, যার কোনো মূল্যই নেই। এই অদ্ভুত নিয়মের কারণেই জামায়াত জোট সারা দেশে প্রায় ৪৪% মানুষের সমর্থন নিয়েও সংসদে কোণঠাসা হয়ে পড়েছে। মাত্র ৭৭টি আসনে, অর্থাৎ দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বা ৪৪% মানুষের কণ্ঠস্বর সংকুচিত হয়ে গেছে। এটি গণতন্ত্রের এই জন্য একটি বড় ত্রুটি। কিন্তু সুখবর হলো গণভোটের রায়ে এবার সংসদে থাকছে উচ্চকক্ষ, আর এই উচ্চকক্ষ গঠিত হবে পিআর বা সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সমানুপাতিক পদ্ধতির মজাটা হলো এখানে কোনো ভোট নষ্ট হয় না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন তারা পাবে। আর এখানে জামায়াতের জন্য অপেক্ষা করছে এক বিশাল সারপ্রাইজ, যা বিএনপির জন্য হতে পারে বড় মাথা ব্যথার কারণ। বিশ্লেষকরা বলছেন নিম্নকক্ষে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের প্রকৃত আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামাতরাই সমান সমান শক্তির অধিকারী। আসুন এবার খাতা কলমের অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন সংখ্যা ১০০টি, জামায়াত জোট পেয়েছে ৪৩.৯%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৪টি আসন। অন্যদিকে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬%, অর্থাৎ ১০০ আসনের মধ্যে তারা পাবে ৪৭টি আসন। পার্থক্যটা খেয়াল করছেন? নিম্নকক্ষে যেখানে দুই দলের পার্থক্য ছিল ১৩৫টি আসনে, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র ৩টি আসনে। বিএনপি ৪৭ এবং জামাত ৪৪, আর বাকি প্রায় শতাংশ ভোট যারা পেয়েছে, অর্থাৎ অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্ররা, তারা পাবে বাকি ৯টি আসন। এই পরিসংখ্যানের রাজনৈতিক তাৎপর্য বা পলিটিক্যাল ইমপ্লিকেশন অন্তত গভীর কেন? কারণ উচ্চকক্ষে কোনো বিল বা আইন পাশ করতে হলে প্রয়োজন হয় ম্যাজিক নম্বর।
51 অর্থাৎ 100 জনের মধ্যে অন্তত 51 জনের সমর্থন লাগবে উচ্চকক্ষে। বিএনপির আছে 47টি আসন, কিন্তু কোনো বিল পাশ করতে তাদের লাগবে 51টি ভোট, অর্থাৎ তাদের হাতে প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই। বিএনপি চাইলেই একা কোনো আইন পাশ করতে পারবে না, তাদেরকে বিল পাশ করতে হলে জামায়াতের সমর্থন নিতে হবে অথবা ওই ছোট দলগুলোর 9 জন সদস্যদের সমর্থন ম্যানেজ করতে হবে। নিম্নকক্ষে বিএনপির 212টি আসন নিয়ে হয়তো সংবিধান সংশোধন বা যে কোনো আইনের প্রস্তাব খুব সহজেই আনতে পারে। সেখানে জামায়াতের 77 জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবে না, কিন্তু সেই বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে তখনই শুরু হবে আসল খেলা। উচ্চকক্ষে বিএনপি এবং জামায়াতের শক্তি প্রায় সমান সমান, কেউ এককভাবে 51টি আসন পায়নি। যদি জামায়াত মনে করে যে বিএনপি সরকার কোনো জনস্বার্থ বিরোধী বিল এনেছে বা তাদের রাজনৈতিক স্বার্থে আঘাত লাগছে, তবে তারা ভেটো দিতে পারে বা বিরোধিতা করতে পারে। বিএনপির 47 জন সদস্য একা সেই বিল পাশ করতে পারবে না। এখন যদি অন্যান্য দলের 9 জন সদস্য জামাতের সাথে হাত মেলায়, তাহলে অঙ্কটা দাঁড়াবে 44 যোগ 9 সমান 53টি আসন, অর্থাৎ বিএনপি তখন উচ্চকক্ষে হেরে যাবে। এর সোজা মানে হলো আগামী সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক, উচ্চকক্ষে তাদের জামাতের সাথে সমঝোতা করতেই হবে। এটি হলো হ্যাঁ ভোটের বা গণভোটের আসল বিজয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ওই ছোট দলগুলো যাদের হাতে মাত্র 9টি আসন, তারাই কি হতে যাচ্ছে আগামী দিনের কিংমেকার? রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। কোনো বিল পাশ করতে হলে উচ্চকক্ষে প্রয়োজন 51টি আসন, যা বিএনপি বা জামাতের কারোই একার নেই। ফলে এই ছোট ছোট দলগুলোর গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ। এর সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে বহুদিনের পুরনো ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান ঘটতে যাচ্ছে। আমরা এতদিন সংসদে দেখেছি, সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়। বিরোধী দল সংসদে চিৎকার করলেও সংখ্যার জোরে সব বিল পাশ হয়ে যায়। একে বলা হয় ভোট মেজরিটি বা সংখ্যার দাপট। কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউস সেই দাপট চিরতরে বন্ধ করে দিবে। ধরুন নিম্নকক্ষে বিএনপি 212 আসনের জোরে কোনো বিতর্কিত আইন পাশ করে ফেলল, কিন্তু সেই আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামায়াতের এবং ছোট দলগুলো মিলে তা আটকে দিতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামাতের সাথে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলে কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দিবেন। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এটাই গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রতিটি আইন পূর্ণাঙ্গভাবে যাচাই বাছাই হবে, সংসদে ফিরবে। যুক্তিতর্ক ও বিতর্কের স্বর্ণ সুযোগ এই নির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিল। নির্বাচনী পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট কতটা ত্রুটিপূর্ণ হতে পারে। মাত্র 2.7% ভোটের ব্যবধানে একটি দল 135টি অতিরিক্ত আসন পেয়ে যায়। এটি কি ন্যায় বিচার? কিন্তু উচ্চকক্ষে সেই অন্যায়ের প্রতিকার করেছে সমানুপাতিক পদ্ধতির কারণে। জামায়াত জোট তাদের 43.9% ভোটের পূর্ণ মর্যাদা ফিরে পেয়েছে। নিম্নকক্ষের 212টি আসন আসলে একটি এলিভেশন বা বৃহৎ মাত্র। উচ্চকক্ষের 47 বনাম 44 হলো মাঠের আসল চিত্র। জামাতের কর্মীরা হয়তো নিম্নকক্ষের ফল দেখে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষের এই ফলাফলে তাদের জন্য একটি বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয় এটি প্রমাণ করে। জনসমর্থনের দিক থেকে জামাত এখন বিএনপির সমান্তরাল শক্তি, রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি। এখন আর এককভাবে বিএনপির হাতে নেই, তা ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী সরকার কি একনায়কতন্ত্রের দিকে যাবে, নাকি বাংলাদেশের একনায়কতন্ত্রের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে? উচ্চকক্ষে এই সমীকরণ নিশ্চিত করেছে যা আগামী সরকার চাইলেও স্বৈরাচারী হতে পারবে না। সংবিধান সংশোধন বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে উচ্চকক্ষের 2/3 বা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। বিএনপি জামাত মিলে যদি একমত না হয়, তবে সংবিধানে একটি কোমাও পরিবর্তন করা সম্ভব হবে না। এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর। জুলাই বিপ্লবের মূল স্পিরিট
বা চেতনা ছিল ক্ষমতার ভারসাম্য। উচ্চকক্ষের এই ফলাফল সেই ভারসাম্যই নিশ্চিত করেছে। এখন থেকে সরকারকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে বিরোধী দলের কথা ভাবতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ চলবে, এই মানসিকতা এখন জাদুঘরে পাঠানোর সময় এসেছে। উচ্চকক্ষের এই ফলাফল জামায়াতের জয় নয়, এটি বাংলাদেশের প্রতিটি ভোটারের জয়। আপনার ভোটটি নিম্নকক্ষে গিয়ে হয়তো কোনো এমপি বানাতে পারেনি, কিন্তু আপনারা প্রার্থী হেরে গেছে, কিন্তু উচ্চকক্ষে গিয়ে সেই ভোটটি ঠিকই একজন প্রতিনিধি তৈরি করেছে। জামাত জোটের এই বাজিমাত প্রমাণ করে কৌশল বা পদ্ধতির সঠিক প্রয়োগ হলে সংখ্যার খেলাটা উল্টে দেওয়া যায়। সংসদে এখন আর একতরফা বুলি বা মনোলোগ হবে না, হবে ডায়লগ। আগামী বাংলাদেশ দেখবে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে সংখ্যা নয়, যুক্তি হবে শেষ কথা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, উচ্চকক্ষের এই ভারসাম্য কি সরকারকে সঠিক পথে রাখতে পারবে, নাকি এতে করে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ শত্রুতা তৈরি হবে? ছোট দলগুলো কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করবে, নাকি তারাও ক্ষমতার লোভে জোটের রাজনীতি গা ভাসাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত, চিন্তাভাবনা। আর আপনি যদি রাজনীতি, ক্ষমতা এবং সমীকরণের এমন গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তবে আমাদের চ্যানেল বাংলার কথন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।